Recording is on. এবার স্ক্রিন শেয়ার করছি। আগের দিন আমরা এটা করছিলাম for the same pressure ratio. For the same pressure ratio মানে pressure ratio মানে আমরা কি জানি, ম্যাক্সিমাম প্রেসার বাই মিনিমাম প্রেসার। তার মানে ধরে নেওয়া হয়েছে যে ম্যাক্সিমাম প্রেসার এবং মিনিমাম। কথা কেটে কেটে আসছে। আমার কথা কি কেটে আসছে? হ্যাঁ ম্যাম। না ম্যাম শোনা যাচ্ছে। তাহলে তোমার ওখানে হয়তো নেটওয়ার্কের সমস্যা আছে। আচ্ছা, বলেছে for the আজকে same সকাল থেকে pressure, শুরু করে দিয়েছে। for the same pressure ratio, COP of a reverse Carnot cycle is greater than the COP of a Bell-Coleman cycle. For the same pressure ratio কথাটার অর্থ হচ্ছে কি? প্রেসার রেশিও এই কথাটার অর্থ হচ্ছে ম্যাক্সিমাম প্রেসার বাই মিনিমাম প্রেসার অফ আ সাইকেল। তাহলে তার মানে এখানে বোথ রিভার্স কার্নট সাইকেল আর বেল-কোলেমান সাইকেল দুটোর প্রেসার লিমিট মানে ম্যাক্সিমাম প্রেসার আর মিনিমাম প্রেসার সেম। তাকে এখানে একটা ডায়াগ্রাম দেওয়া হয়েছে, টিএস ডায়াগ্রাম। বড় করে ডায়াগ্রামটাকে এটা হচ্ছে আমাদের টিএস ডায়াগ্রাম। এই টিএস ডায়াগ্রামে পুরো পরিষ্কার দেখা যাচ্ছে P2 টা হচ্ছে ম্যাক্সিমাম প্রেসার আর P1 টা হচ্ছে মিনিমাম প্রেসার। তাহলে ফর বোথ দ্য সাইকেল মানে বোথ রিভার্স কার্নট সাইকেল আর বেল-কোলেমান সাইকেল এই P2 হচ্ছে ম্যাক্সিমাম প্রেসার আর P1 হচ্ছে মিনিমাম প্রেসার। এবার যদি ধর এটাকে ডায়াগ্রামটাকে আমরা ভালো করে দেখি, তার মধ্যে এখানে কি হচ্ছে 1, দেখো ভালো করে দেখো 1, কার্সারটা দেখো 1 2 3 1 2 3 4 1, এটা হচ্ছে বেল-কোলেমান সাইকেল, এটা রিপ্রেজেন্ট করছে বেল-কোলেমান সাইকেল। আর রিভার্স কার্নট সাইকেল কোনটা হবে? 1 2 ড্যাশ 3 4 ড্যাশ 1, এটা হচ্ছে রিভার্স কার্নট সাইকেল। এগুলো আগের দিনকে বলেছিলাম, বোঝানো হয়েছিল অনেকটা। তাহলে 1 2 3 4 1 এটা রিপ্রেজেন্ট করছে বেল-কোলেমান সাইকেলকে, আর 1 2 ড্যাশ 3 4 ড্যাশ 1 এই যে মাঝখানে যেটা হ্যাচ করা আছে এইটা রিপ্রেজেন্ট করছে কাকে না, রিভার্স কার্নট সাইকেলকে। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা জানি সিওপি মানে কি। সিওপি যে কোনো রেফ্রিজারেশন সাইকেলের ক্ষেত্রে সিওপি মানে কি? হিট অ্যাবজর্বড বাই ওয়ার্ক ডান, তাই তো, মানে কিউ বাই ডব্লিউ। এবার আমরা আগের যে দুটো সাইকেল করেছি সেখান থেকে আমরা কি দেখেছি, কিউ হিট অ্যাবজর্ব কোন বরাবর হয়? যদি এক্ষেত্রে বেল-কোলেমান সাইকেলকে ধরি তাহলে 4 থেকে 1 এই লাইন বরাবর হিট অ্যাবজর্বড হয়, তাই তো। আর রিভার্স কার্নট সাইকেলের ক্ষেত্রে কি হবে? 4-1, তাই তো। এই দুটো হচ্ছে হিট অ্যাবজর্ব। তাহলে হিট অ্যাবজর্বকে আমরা জেনারেলি কিউ হিসেবে ধরি। তো জেনারেলি যদি আমরা কিউ হিসেবে ধরি তাহলে বেল-কোলেমান সাইকেলের জন্য আমরা কি লিখতে পারি? কিউ সাফিক্স বি, বি ফর বেল-কোলেমান সাইকেল। আর রিভার্স কার্নট সাইকেলের জন্য আমরা লিখতে পারি কিউ আর, কিউ সাফিক্স আর। এটা কোন লেখাটা দেখা, এগুলো তো আগের দিনকে হয়ে গেছে করার। হ্যাঁ এগুলো আগের দিন হয়ে গেছে। এগুলো আরেকবার না বলে নিলে তো পরের দিকটা তোমরা বুঝতে অসুবিধা হবে, ওটা তো মাথা থেকে বেরিয়ে গেছে অনেকের। একটু বলে নিয়েই তারপরে লাস্টের দিকটা স্টার্ট করছি। হ্যালো, হ্যাঁ কে? কিউআর হচ্ছে ধরে নিয়েছিলাম, কিউআর হচ্ছে হিট অ্যাবজর্বড ইন রিভার্স কার্নট সাইকেল। এখানে কিউবি হচ্ছে হিট অ্যাবজর্বড ইন বেল-কোলেমান সাইকেল অ্যালং দ্য লাইন 4-1, আর রিভার্স কার্নট সাইকেলের ক্ষেত্রে হবে 4-1। ওয়ার্ক ডান ধরে নিয়েছি ডব্লিউ সাফিক্স আর ফর রিভার্স কার্নট সাইকেল, ওয়ার্ক ডান আপন দ্য ওয়ার্কিং মিডিয়াম ইন রিভার্স কার্নট সাইকেল, আর ডব্লিউ বি হচ্ছে ওয়ার্ক ডান আপন দ্য ওয়ার্কিং মিডিয়াম ইন বেল-কোলেমান সাইকেল।
ঠিক আছে, বুঝতে কোনো অসুবিধা নেই এখানে। প্রথমে আমরা কি বার করেছিলাম, যেহেতু সিওপি মানে হচ্ছে কিউ বাই আর, তাই রিভার্স কার্নোট সাইকেলের জন্য সিওপি আর, আর মানে রিভার্স কার্নোট সাইকেলের জন্য বলে লিখেছি, ইজ ইকুয়াল টু হচ্ছে কি হিট অ্যাবজর্ব ইন রিভার্স কার্নোট সাইকেল ডিভাইডেড বাই ওয়ার্ক ডান আপন দা রিভার্স কার্নোট সাইকেল, একই রকম ভাবে বেল-কোলেমান সাইকেল। আচ্ছা, এবার হচ্ছে কিউআর কোনটা হবে, একটু আগেই বললাম কিউআর কোনটা হবে, একবার একটু তোমাদেরকে রিভাইজ করে দিচ্ছি। ঠিক আছে, কিউআর কোনটা হবে বলো? কিউআর কার ক্ষেত্রে? কিউআর মানে হচ্ছে রিভার্স কার্নোট সাইকেলের জন্য হিট অ্যাবজর্ব কোন লাইন বরাবর হবে? এই যে 4-1 4-1 হ্যাঁ কি, তাহলে 4-1 যদি হয় তাহলে এরিয়া আন্ডার দ্য লাইন 4-1, তাহলে সেক্ষেত্রে কোন এরিয়াটা বলেছিলাম? 4-1 6 5 4-, তাই তো? 4-1 হ্যাঁ হ্যাঁ 6 5 4-, আর 4 থেকে 1 হচ্ছে বেল-কোলেমান সাইকেলের, ওখানে 41654। তাহলে এরিয়া আন্ডার দ্য লাইন 4 থেকে 1, তাহলে এটা কত হবে? 4 1 6 5 4। এবার কোন এরিয়াটা বড় বলো তো? 4-1 6 5 4-, এই এরিয়াটা বড় হ্যাঁ ফিগারে, দেন 4 1 6 5 4, এই যেখানে লিখেছি দেখো, ইন দা ফিগার বা ফ্রম দা ফিগার area 4-1 6 5 4- is greater than area 4 1 6 5 4, তাহলে এরিয়া 4-1 6 5 4- এটা কার এরিয়া? রিভার্স কার্নোট সাইকেলের হিট অ্যাবজর্ব, তাই তো? হ্যাঁ আর এখানে এরিয়া 4 1 6 5 4, এটা কার হিট বেল-কোলেমান। অ্যাবজর্ব? বেল-কোলেমান সাইকেল। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কিউআর, কিউআর মানে যেটা এখানে আমাদের নিউমারেটর, ঠিক আছে? কিউআর কিউআর গ্রেটার আর দেন কিউবি কিউবি। মানে হিট absorbed in reverse Carnot cycle is greater than heat absorbed in Bell-Coleman cycle. এত অবধি আমরা আগের দিন করেছিলাম, তাই তো? এবার আমরা চলে যাব হচ্ছে ওয়ার্ক ডান। ওয়ার্ক ডানটা আমরা কিছুটা করেছিলাম। ওয়ার্ক ডান পেতে গেলে আমাদের কি লাগে বলো তো? ওয়ার্ক ডান পেতে গেলে আমাদের কোনটা লাগে? 2 থেকে 3 হিট রিজেকশন লাগে। 2 থেকে 3 হিট রিজেকশন লাগে। এই 2 থেকে 3 হিট রিজেকশন মানে হচ্ছে কিউ বাই ডব্লিউ। ঠিক আছে, এই দেখো হিট রিজেক্টেড মানে হচ্ছে কিউ বাই ডব্লিউ। এবার যেহেতু রিভার্স কার্নোট সাইকেল ধরা হয়েছে, রিভার্স কার্নোট সাইকেলের জন্য কি হবে? আর লেখা হয়েছে এই জন্য রিভার্স কার্নোট সাইকেলের, তাহলে কিউ আর প্লাস ডব্লিউ আর, ঠিক তো? হ্যাঁ তাহলে কিউ আর প্লাস ডব্লিউ আর যদি হয় তাহলে এরিয়া, এটা 2 থেকে 3 হচ্ছে, তার মানে এরিয়া আন্ডার দ্য লাইন 2 to 3, এরিয়া হ্যাঁ আন্ডার দ্য লাইন 2 to 3, তাহলে এরিয়া আন্ডার দ্য লাইন 2 to 3 হলে কি হবে বলো? 2 2 3 2 2 ড্যাশ to 2। 3 পুরোটা 2 2 থেকে 3 5 6 2 হ্যাঁ 2 কোনখানটায়? 3 5 6 2 to 3 তো বেল-কোলেমানে, রিভার্স কার্নোটের কোনটা? 2 আচ্ছা ড্যাশ 2 ড্যাশ 2 ড্যাশ 3, তারপরে হচ্ছে 5 5 6 6 আবার 2 ড্যাশ। ঠিক আছে, তার মানে 2 ড্যাশ 3 5 6 2 ড্যাশ, এটা হচ্ছে রিভার্স কার্নোটের। বুঝতে পারলো তো? কারো কোথাও অসুবিধা নেই? দেখো তাহলে রিভার্স কার্নোটের ক্ষেত্রে যেহেতু রিভার্স কার্নোট সাইকেল কোথায় কোনটা দেখানো হয়েছে? 2 ড্যাশ 3 4-1 2 ড্যাশ, তাহলে এর হিট রিজেকশন কোন লাইন বরাবর হবে? 2 ড্যাশ 3 বরাবর হবে, তাই তো? 2 ড্যাশ 3 বরাবর হবে। তাহলে এর নিচে মানে এরিয়া আন্ডার দ্য লাইন 2 ড্যাশ 3 কত পড়ছে? 2 ড্যাশ 3 5 6 2 ড্যাশ। ঠিক আছে, দেখ ঠিক আছে কিনা বল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা হ্যাঁ এইখানটা লিখতে পারি কিউআর প্লাস ডব্লিউআর ইজ ইকুয়াল টু এরিয়া আন্ডার দ্য লাইন 2 ড্যাশ 3, তার মানে হচ্ছে 2 ড্যাশ 3 5 6 2 ড্যাশ। দেখেছিস সেখানে লিখলাম। এবার আমি এখান থেকে ডব্লিউআর এর মানটা বার করব। তাহলে ডব্লিউআর টাকে যদি আমি এই পাশটা মানে কিউআর টাকে তাহলে আমার ডান দিকে নিয়ে যেতে হবে, রাইট হ্যান্ড সাইডে নিয়ে যেতে হবে। তাহলে কি হবে? ডব্লিউআর ইজ ইকুয়াল টু
এরিয়া 2-3-5-6 মাইনাস এখান QR থেকে নিয়ে আমি ডান দিকে নিয়ে গেলাম। এবার কিউআর মানে কত? দেখ আগের স্লাইড থেকেই আমরা পেয়েছি কিউআর মানে হচ্ছে এরিয়া 4-1-6-5-4 ঠিক আছে, কিউআর মানে হচ্ছে এরিয়া 4-1-6-5-4 তাহলে কিউআর এর জায়গায় এই কিউআর এর জায়গায় আমরা ওটা বসিয়ে দিলাম এরিয়া 4-1-6-5-4 ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ ম্যাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এবার দেখ এইখানে কোন এরিয়া থেকে কোন এরিয়া মাইনাস করব? একটা হচ্ছে 2-3-5-6-2 সেটা থেকে মাইনাস করলাম কাকে? 4-1-6-5-4 তাহলে পড়ে রইলো মাঝখানের এটা 2-3-4-1 রইলো কত পড়ে রইলো 1-2-3-4-1 তাহলে আমাদের WR টা বেরিয়ে গেল মানে রিভার্স কার্নট সাইকেলের ওয়ার্ক ডান বেরিয়ে গেল 1-2-3-4-1 ক্লিয়ার হলো? একই রকম ভাবে বেল কোলেমান সাইকেলটা বার করি। বেল কোলেমান সাইকেলের হিট রিজেকশন হবে কোন লাইন বরাবর? 2 থেকে 3 তাই তো, 2 থেকে 3 বরাবর। তাহলে 2 থেকে 3 বরাবর যদি হয় তাহলে আমার এরিয়া পড়ছে কত? 2-3-5-6-2 তাই তো, হ্যাঁ হ্যাঁ ম্যাম, হ্যাঁ 3-5-6-2 ঠিক আছে। তাহলে এবার একই রকম ভাবে এই কিউবিটাকে মানে হিট অ্যাবজর্পশন ইন বেল কোলেমান সাইকেলটাকে কি করলাম? এই ডান দিকে নিয়ে গেলাম। এবার কিউবি মানে কি পেয়েছিলাম? এই যে কিউবি মানে পেয়েছিলাম হচ্ছে এরিয়া 4-1-6-5-4 তাহলে এটাকে এখানে বসিয়ে দিলাম একই রকম ভাবে এরিয়া 4-1-6-5-4 বসিয়ে দিলাম। এবার ডায়াগ্রামে চলে যাই। আচ্ছা এবার ডায়াগ্রামে চলে যাই। কত থেকে কত আমাদের মাইনাস করতে হচ্ছে? প্রথমে হচ্ছে 2-3-5-6-2 তার থেকে মাইনাস করলাম হচ্ছে 4-1-6-5-4 ঠিক আছে। তাহলে আমাদের এরিয়া দাঁড়ালো কত? এরিয়া দাঁড়ালো কত? 1-2-3-4-1 ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কোন এরিয়াটা বড়? বেল কোলেমান সাইকেলের ওয়ার্ক ডানটা বড় তাই না? হ্যাঁ ম্যাম, হ্যাঁ হ্যাঁ। বেল কোলেমান হ্যাঁ, সাইকেলের হ্যাঁ। ওয়ার্ক ডানটা বড়। এবার আমরা কি জানি Q/W এর মধ্যে ডব্লিউটা হচ্ছে ডিনোমিনেটর আর কিউটা হচ্ছে নিউমারেটর তাই তো, হ্যাঁ ম্যাম। ভালো করে রাখো। এই যে Q/W শুধু এইটুকু দেখো Q/W এর মধ্যে ডব্লিউটা হচ্ছে আমার ডিনোমিনেটর আর কিউটা হচ্ছে নিউমারেটর। তাহলে কোনো এইরকম ফ্র্যাকশনের মধ্যে যদি আমার ডিনোমিনেটরটা বেশি হয় তাহলে ফ্র্যাকশনের মান কমবে না বাড়বে? ডিনোমিনেটর বেশি হলে কমবে। কমবে। তাহলে এক্ষেত্রে কার বেশি দেখাচ্ছে ডিনোমিনেটর? বেল কোলেমান সাইকেলের ডিনোমিনেটর বড় তাই না? হ্যাঁ ম্যাম। তাহলে বেল কোলেমান সাইকেলের ডিনোমিনেটর বড় হলে রেশিওটা কমবে হ্যাঁ ম্যাম। ঠিক তো। ওইদিকে আপনি হিট অ্যাবজর্পশন কার বেশি ছিল? রিভার্স কার্নট সাইকেলের হিট অ্যাবজর্পশন বেশি ছিল তাই না? মানে হিট অ্যাবজর্পশন মানে কোনটা? কিউটা। কিউ এর মানটা কার বেশি ছিল? নিউমারেটরটা কার বেশি ছিল? এই দেখো নিউমারেটরটা কার বেশি ছিল দেখাই, এই দেখো রিভার্স কার্নটের বেশি ছিল, বেল কোলেমানের কম ছিল। আর ওয়ার্ক ডানটা হচ্ছে বেল কোলেমানের বেশি আর রিভার্স কার্নটের কম। হ্যাঁ ম্যাম। মানে ডিনোমিনেটরটা কার বেশি? বেল কোলেমানের বেশি। তাহলে ওর রেশিওটা বা ওর সিওপিটা কম হবে দেন সিওপি অফ দ্য রিভার্স কার্নট সাইকেল ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কি হয়েছিল? এখানে কি দেখা যাচ্ছে QR/WR মানে এই সিওপি বা রেশিও অফ রিভার্স কার্নট সাইকেল এক্ষেত্রে দেখা যাচ্ছে কিউ এর মান বেশি দেন বেল কোলেমান সাইকেল বাট ডব্লিউ এর মান কম দেন বেল কোলেমান সাইকেল। তাহলে এটা নিউমারেটরটা বড় ডিনোমিনেটরটা ছোট, অবভিয়াসলি রেশিওটা বেশি হবে। আর এটার হচ্ছে নিউমারেটরটা ছোট বাট ডিনোমিনেটরটা বড়
তাহলে এক্ষেত্রে রেশিওটা মানে সিওপির মানটা কম হবে, ঠিক তো? হ্যাঁ ম্যাম। এই জন্য সিওপি অফ রিভার্স কার্নট সাইকেল ইজ গ্রেটার দ্যান সিওপি অফ বেল কোলেমান সাইকেল। তাহলে প্রুফটা সবাই বুঝতে পারলে? হ্যাঁ ম্যাম। কারো কোনো অসুবিধা নেই? কারোর কোনো অসুবিধা নেই তো? না ম্যাম, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এবার আমি অন্য পিপিটিতে চলে যাচ্ছি, ঠিক আছে? নিজেরা একটু পড়ে দেখো, এরপর যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমি আবার রেমেডিয়াল ক্লাসে বোঝাবো। কারণ পিপিটিটা একটুখানি দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। আজকে আমরা পার্ট 4 পড়বো। আজকে আমাদের থিওরি আর যা বাকি আছে থিওরিটা আজকে শেষ করে দেওয়ার চেষ্টা করছি। পরের দিন কিন্তু তোমরা ক্যালকুলেটর, খাতা, পেন এগুলো নিয়ে বসবে, আমরা অঙ্ক করবো পরের দিন। আচ্ছা, এবার হচ্ছে অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ বেল কোলেমান সাইকেল। বেল কোলেমান সাইকেল হচ্ছে এয়ার রেফ্রিজারেশন সাইকেলকে আমরা বেল কোলেমান সাইকেল বলি। অ্যাডভান্টেজ হচ্ছে কি, দ্য রেফ্রিজারেন্ট ইউজ ইজ এয়ার which is easily available and very cheap as compared to other refrigerant. বুঝতে পারলে? এয়ারটা এখানে রেফ্রিজারেন্ট হিসেবে ইউজ করা হয়, তার ফলে কি হচ্ছে, এই এয়ারটা আমাদের কাছে ইজিলি অ্যাভেলেবল, এবং অন্য রেফ্রিজারেন্ট ইউজ করলে কস্ট যতটা বাড়তো এটা ইউজ করলে আমাদের কম্পারেটিভলি কস্টটা অনেক কম হয়। There is no danger of toxic effect or fire due to air leakage. যদি কোন রকম ভাবে সিস্টেম থেকে রেফ্রিজারেন্টের লিকেজ হয়, মানে এয়ারের লিকেজ হয়, তার জন্য কোন রকম অ্যাক্সিডেন্ট হবে না, ঠিক আছে? কোনো ডেঞ্জার, টক্সিক এফেক্টের কোন রকম ডেঞ্জার থাকবে না। The weight of air refrigeration system per ton of refrigeration is less than that with other refrigerant. তার মানে এখানে হচ্ছে পার টন অফ রেফ্রিজারেশন, যেটা আমি বলেছিলাম ওয়েটটা কম হয়, এই কারণেই কি করা হয়, এয়ার কে রেফ্রিজারেন্ট হিসেবে এয়ারক্রাফট এর ক্ষেত্রে ইউজ করা হয়। আগের দিনকে বলছিলাম, এই পয়েন্ট গুলোই বলছিলাম তোমাদের, কেন এয়ার অ্যাজ আ রেফ্রিজারেন্ট তখন ইউজ করা হতো অনেক আগে। It is advantageously used in aircraft where compressed air is already available. মানে সেখানে আলাদা করে রেফ্রিজারেন্ট দিতে হয় না, কারণ প্লেন্টি অফ এয়ার, এয়ারক্রাফটের সময় প্লেন্টি অফ এয়ার পাওয়া যায়, এয়ারক্রাফটটা যেখান দিয়ে যায়, তাই না? ওই কারণে ওখানে কি করা হয়, এয়ারটাকে রেফ্রিজারেন্ট হিসেবে ইউজ করা হয়। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজ গুলো কি? লার্জ কোয়ান্টিটি অফ এয়ার ইজ রিকোয়ার্ড, রানিং কস্ট অফ রেফ্রিজারেশন সিস্টেম ইজ হাই বিকজ দ্য সিওপি ইজ ভেরি লো। একটু আগেই আমরা দেখলাম, এর ক্ষেত্রে দেখা যাচ্ছে হিট অ্যাবজর্বটাও কম, কিন্তু ওদিকে ওয়ার্ক ডানটা হচ্ছে কি বেশি, তাই না? তাহলে দুটোর রেশিও যেটা হচ্ছে সিওপি, ডিনোমিনেটরটা বেশি হলে কি হবে, সিওপির ভ্যালুটা কমে যাবে, ঠিক আছে? Since air contains water vapor, the valves of the expander may get choked by frost. ঠিক আছে, বোঝা গেল? এগুলো আলাদা করে কিছু বোঝানোর নেই, এই জায়গা এই পয়েন্ট গুলো বুঝতে পারলে তো? এয়ারের মধ্যে ওয়াটার ভেপার থাকে তো ময়েশ্চার থাকে, তাই তো? এক্সপ্যান্ডারের মধ্যে কি হয়, টেম্পারেচারটা অনেক নেমে যায়, তাহলে সেক্ষেত্রে কি হয়, ওই যে ময়েশ্চার গুলো থাকে, ওয়াটার ভেপার গুলো থাকে, ওগুলো কি ফ্রস্ট হওয়ার পসিবিলিটি থাকে, ঠিক আছে? ওগুলো আবার গ্যাসে চেঞ্জ হয় তো? এটার মধ্যে সেই সিস্টেমটা নেই, বললাম না আমি আগের দিনকে। আচ্ছা আচ্ছা। ফ্লো ডায়াগ্রামে দেখেছিস ওরকম কিছু দেওয়া আছে ওরকম? এর পরের না গুলো না, যেগুলো ভেপার কম্প্রেশন, ভেপার অ্যাবজর্পশন, সেখানে গিয়ে ওই সিস্টেম গুলো তোরা দেখতে পাবি, ঠিক আছে?
আচ্ছা, এবার আমরা চলে যাব ওপেন সিস্টেম অ্যান্ড ক্লোজ সিস্টেম অফ এয়ার রেফ্রিজারেশন। ঠিক আছে, ওপেন সিস্টেম, এটা ওপেন সিস্টেম আছে। ওপেন সিস্টেমটা আগে দেখি, এটা হচ্ছে ওপেন সিস্টেমের ডায়াগ্রাম, দেখতে পাচ্ছ এখানে কি হচ্ছে দেখো, এটা হচ্ছে রেফ্রিজারেটেড স্পেস। ঠিক আছে, এটা হচ্ছে রেফ্রিজারেটেড স্পেস। এখানে এয়ার এক্সপ্যান্ডার থেকে এয়ারটা গেল। এটা হচ্ছে ইনসুলেটেড ওয়াল। কেন বলো তো, ইনসুলেটেড ওয়ালটা কেন দেওয়া থাকে বলো, বলতে পারবে যাতে কেউ? হিটটা যাতে এক্সট্রা হিট মানে এক্সচেঞ্জ না হয়। হ্যাঁ, বাইরে থেকেও যেন ঢুকতে না পারে আর এই ভেতর থেকেও যেন বাইরে না যেতে পারে। ঠিক আছে, when cooled air after expansion in the expander comes in direct contact with the storage product of the refrigerated space, এই যে রেফ্রিজারেটেড স্পেসে স্টোরেজ প্রোডাক্ট গুলো রাখা হয়, স্টোরেজ প্রোডাক্ট মানে যেগুলোকে আমাদের ঠান্ডা করে প্রিজার্ভ করতে হবে, ঠিক আছে, সেইগুলোকে রাখা হয়। এটা কি হচ্ছে, এক্সপ্যানশনের পর, এক্সপ্যানশন হয়ে যাওয়ার পর কি হয়, এয়ারটার টেম্পারেচার কমে যায়, মানে রেফ্রিজারেন্টের টেম্পারেচার কমে যায়, প্রেসারও কমে যায়। তখন সেটাকে কি করা হয়, এই রেফ্রিজারেটেড স্পেসে যেখানে স্টোরেজ প্রোডাক্ট বা বডিটা রয়েছে যেটাকে ঠান্ডা করতে হবে, সেইখানে কি করতে হয়, ডিরেক্ট কন্ট্যাক্টে আসে। এই যে এখানে এয়ার কেন বলছে, এয়ার বলছে কারণ এয়ার রেফ্রিজারেন্ট হিসেবে ইউজ করা হয়, তাই। ঠিক আছে, ডিরেক্ট কন্ট্যাক্টে আসে। ঠিক আছে, তারপরে এখানে কি হয়, ওই স্টোরেজ প্রোডাক্ট আর এই যে এক্সপ্যান্ডার থেকে যে এয়ারটা এসছে তার মধ্যে ল্যাটেন্ট হিটের ট্রান্সফার হয়। তখন এয়ারটা কি হবে, তখন এই টেম্পারেচারটা নিয়ে নেবে স্টোরেজ প্রোডাক্টে, নিয়েও আবার কম্প্রেসারে চলে যাবে। কিন্তু যেহেতু এয়ার ফ্রম এক্সপ্যান্ডার রেফ্রিজারেটেড স্পেসে যে স্টোরেজ প্রোডাক্টটা রাখা আছে তার সঙ্গে ডিরেক্ট কন্ট্যাক্টে আসে, এর মাঝখানে অন্যরকম কিছু যে মানে তার মাধ্যমে হিট ট্রান্সফারটা হয়, সেরকম কোনো সিস্টেম করা নেই। তার মানে এক্সপ্যান্ডারের থেকে যে রেফ্রিজারেন্টটা আসছে সেটা যদি রেফ্রিজারেটেড স্পেসে থাকা স্টোরেজ প্রোডাক্টের ডিরেক্ট কন্ট্যাক্টে আসে, তাহলে তাকে বলা হচ্ছে ওপেন এয়ার রেফ্রিজারেশন সিস্টেম। বুঝতে পেরেছো, এয়ার কেন বলা হয়েছে এখানে, এখানে এয়ার রেফ্রিজারেশন সিস্টেমে এয়ার অ্যাজ আ রেফ্রিজারেন্ট ইউজ করা হয়। বুঝলি কি বললাম? ম্যাম ওপেন সিস্টেমটা কেন বলা হচ্ছে তো আরেকবার একটুখানি বলুন। হ্যাঁ বলছি, সেটা হচ্ছে এই যে রেফ্রিজারেটেড স্পেসটা দেখছিস, এই রেফ্রিজারেটেড স্পেসের মধ্যে স্টোরেজ প্রোডাক্টটা রাখা থাকে। ঠিক আছে, এইটুকু বুঝতে পারলি তো? হ্যাঁ 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 হ্যাঁ। এবার কি হচ্ছে, রেফ্রিজারেন্ট মানে এখানে হচ্ছে এয়ার, হ্যাঁ হ্যাঁ রেফ্রিজারেন্ট মানে এখানে হচ্ছে এয়ার। সেই এয়ারটা যখন এক্সপ্যান্ডার থেকে বেরোয়, হ্যাঁ মানে মানে যখন ওর এক্সপ্যানশন হয়, এক্সপ্যানশনের পর কি হয়, ওর টেম্পারেচারটা অনেক কমে যায়, হ্যাঁ সাথে সাথে প্রেসারটাও কমে যায়, হ্যাঁ তাই তো? তাহলে তখন সেই যে মানে লো টেম্পারেচারটা নিয়ে রেফ্রিজারেন্টটা কোথায় যায়, রেফ্রিজারেটেড স্পেসে থাকা যে বস্তুটাকে ওকে ঠান্ডা করতে হবে তার কাছে যায়। হ্যাঁ। এবার যদি সরাসরি ওকে রেফ্রিজারেটেড স্পেসে পাঠিয়ে দেওয়া হয় এবং বস্তুটা ডিরেক্ট কন্ট্যাক্টে আসে, আচ্ছা হ্যাঁ, মানে ও যে বস্তুটার কন্ট্যাক্টে আসছে তার মাঝখানে কোনো সিস্টেম নেই যে যার মাধ্যমে হিটের ট্রান্সফারটা হয়, একদম সরাসরি বস্তুটার গায়ে গিয়ে পড়ছে। ঠিক আছে, তাহলে বস্তুটার গায়ে গিয়ে পড়লে কি হবে, ওদের মধ্যে হিটের ট্রান্সফার হবে। হ্যাঁ হ্যাঁ হিটের ট্রান্সফার হলে তখন ওই রেফ্রিজারেন্টটা কি হবে, ওই বস্তুটার টেম্পারেচারটা নেবে আর বস্তুটা রেফ্রিজারেন্টের টেম্পারেচার নিয়ে নেবে। হ্যাঁ তখন যেই ও টেম্পারেচারটা নিয়ে নেবে বস্তুর থেকে, তখন ও কি হবে, বস্তুর থেকে ওর টেম্পারেচারটা বেড়ে যাবে, ওকে তখন আবার কম্প্রেসারে পাঠিয়ে দেওয়া হবে। মূল কথা হলো এক্সপ্যান্ডার থেকে যে এয়ারটা বেরোচ্ছে, সেই এয়ারটা মানে যে রেফ্রিজারেন্টটা বেরোচ্ছে সেই রেফ্রিজারেন্টকে যদি সরাসরি রেফ্রিজারেটেড স্পেসে থাকা যে বস্তুটাকে ঠান্ডা করতে হবে তার ডিরেক্ট কন্ট্যাক্টে আনা হয়, তাহলে সেই তাকে বলা হচ্ছে ওপেন সিস্টেম।
এবার ক্লোজ সিস্টেমের ছবিটা দেখলে তোদের আরো ক্লিয়ার হয়ে যাবে। ক্লোজ সিস্টেমের ছবিটা দেখ, এই যে স্টোরেজ প্রোডাক্ট, এয়ার আসছে, ঠিক আছে, এয়ার আসছে, ঠিক আছে, এখানে কি করা হচ্ছে, ক্লোজড কয়েল দিয়ে দেওয়া হচ্ছে, মানে স্টোরেজ প্রোডাক্ট আর এয়ার যেটা এক্সপ্যান্ডার থেকে আসছে তার মাঝে একটা কি দেওয়া হচ্ছে, ক্লোজড কয়েল দেওয়া হচ্ছে, ঠিক আছে, ঠিক আছে। এই যে ঠান্ডা মানে রেফ্রিজারেন্টটা আসছে, ও ক্লোজ কয়েলের মধ্য দিয়ে কি করবে, সার্কুলেট করবে। এই ক্লোজ কয়েলটা দেখতে পাচ্ছিস না, অ্যারো দেওয়া আছে, হ্যাঁ ম্যাম, হ্যাঁ। ওর মধ্য দিয়ে সার্কুলেট করবে। ডিরেক্ট কিন্তু স্টোরেজ প্রোডাক্টের কন্ট্যাক্টে আসছে না, আসছে কি, এখানে দেখ মাঝখানে এরকম কোনো ক্লোজ কয়েল দেওয়া আছে না ম্যাম। এই জন্য এটা ওপেন। আর এটা ও হচ্ছে স্টোরেজ প্রোডাক্টের ডিরেক্ট কন্ট্যাক্টে আসছে না, ওই মানে ঠান্ডা যে রেফ্রিজারেন্টটা মানে হচ্ছে যেটা হচ্ছে তোমার এয়ারটা, এয়ার এজ এ রেফ্রিজারেন্ট ইউজ করা হয় তো এয়ারটা, সেটা কি হচ্ছে একটা ক্লোজড কয়েলের মধ্য দিয়ে সার্কুলেট করছে, এবং সেইখান থেকে ওই ক্লোজড কয়েল থেকে কি হচ্ছে, স্টোরেজ প্রোডাক্টের সঙ্গে ল্যাটেন্ট হিটের ট্রান্সফার হচ্ছে। বুঝতে পারলি? দেখো বলছে when cooled air after expansion in the expander is not allowed to come in direct contact with the storage product and the cooled air circulates through the closed coil. এয়ারটা এসে সরাসরি ওর গায়ে গিয়ে পড়তে পারে না, ওকে একটা ক্লোজ কয়েলের মধ্য দিয়ে কি করতে হয়, সার্কুলেট করতে হয়, এবং এই ক্লোজড কয়েল থেকেই স্টোরেজ প্রোডাক্টের সঙ্গে ও ল্যাটেন্ট হিটের ট্রান্সফার হয়, ঠিক আছে। এই ক্লোজড কয়েল দিয়েই ও সার্কুলেট করে, এই যখন সার্কুলেট করে তখন ল্যাটেন্ট হিটের ট্রান্সফার হয় স্টোরেজ প্রোডাক্টের সঙ্গে, এবং ও কি হয়, স্টোরেজ প্রোডাক্টের টেম্পারেচারটা নিজে নিয়ে নেয়, আর নিজের যে টেম্পারেচারটা স্টোরেজ প্রোডাক্টকে দিয়ে দেয়, এবং আস্তে আস্তে আবার কম্প্রেসারে চলে যায়। তাহলে এই দুটোর মধ্যে হচ্ছে এই ডিফারেন্স। বুঝতে অসুবিধা হয়েছে তো বল, একদম ইজি জিনিস, ছবি দুটো দেখলেই ক্লিয়ার হয়। দেখ এইখানে রেফ্রিজারেটেড স্পেসের মধ্যে প্রোডাক্টটা, স্টোরেজ প্রোডাক্টটা আছে, এয়ারটা এসে সরাসরি স্টোরেজ প্রোডাক্টের কন্ট্যাক্টে আসছে, এখানে কি পারছে, পারছে না, এর মাঝখানে দেখ এরকম একটা ক্লোজড কয়েল রাখা আছে, এই ক্লোজড কয়েলের মধ্য দিয়ে ও কি করবে, সার্কুলেট করবে, ঠিক আছে, বোঝা গেল? ম্যাম বলছিলাম ম্যাম, একটা বলো। এক্সাম্পল দিলে একটু ভালো হতো, মানে কোনটার মধ্যে এক্সাম্পল কিছু নেই, এইরকম ধরো এয়ার রেফ্রিজারেশন সিস্টেমে দু রকম করা থাকে, কোনোটার ক্ষেত্রে ওপেন সিস্টেম করা থাকে, কোনোটার ক্ষেত্রে ক্লোজ সিস্টেম করা থাকে। এবার আমরা দেখ এই জায়গা এটা পড়লে আরো অনেকটা মানে তোমাদের অনেকটা বুঝতে সুবিধা হবে, অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজেস অফ ক্লোজ এয়ার সিস্টেম ওভার ওপেন এয়ার সিস্টেম, মানে যেটা আমরা এক্ষুনি পড়লাম, মানে যদি স্টোরেজ প্রোডাক্টের ডিরেক্ট কন্ট্যাক্টে আসে তাহলে সেটার কি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, আর যদি তোমার ক্লোজড কয়েলের মধ্য দিয়ে আমরা ওই এক্সপ্যান্ডেড যে রেফ্রিজারেন্ট বা এয়ারটাকে আমরা পাস করাই তাহলে আমাদের কি ডিসঅ্যাডভান্টেজ আছে। It is possible to expand the air below atmospheric pressure which cannot be done in open air system. কি বলছে, it is possible to expand the air below atmospheric pressure, যেটা আমাদের মোটো রেফ্রিজারেশনের ক্ষেত্রে আমরা সবসময় কি করব বলো, আমাদের মেইন লক্ষ্য হচ্ছে স্টোরেজ প্রোডাক্টটার টেম্পারেচারটা আউটসাইড অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার যা আছে তার তুলনায় নিচে নামিয়ে নিয়ে আসে, তাই তো? তাহলে বুঝতে পারলে? তাহলে এখানে কি বলছে, ইট ইজ পসিবল টু এক্সপ্যান্ড দ্য এয়ার বিলো অ্যাটমসফিয়ারিক প্রেসার বলেছে এখানে, ঠিক আছে। এক্সপ্যানশন করার উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা হচ্ছে প্রেসারটাকে নামিয়ে নেওয়া, তাই তো, প্রেসারটাকে কমিয়ে দেওয়া। তাহলে এখানে কি হচ্ছে, ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে আমরা কি করতে পারি, ওই যে এয়ারটা মানে রেফ্রিজারেন্টটা সেটাকে এতখানি এক্সপ্যানশন করতে পারি যাতে করে অ্যাটমসফিয়ারিক যে প্রেসারটা আছে অ্যাটমসফিয়ারিক প্রেসারের তুলনায় যেন নিচে নামিয়ে নিতে পারি প্রেসারটাকে, যেটা ওপেন এয়ার সিস্টেমে কখনোই পসিবল না।
কেন না এয়ার পিক ময়েশ্চার ফ্রম দ্য স্টোরেজ প্রোডাক্ট। ঠিক আছে, এয়ার কি করে স্টোরেজ প্রোডাক্টের থেকে যে ময়েশ্চারটা থাকে সেটাকে পিক করে নেয়। দিস ময়েশ্চার মে ফ্রিজ অ্যান্ড চোক দ্য ভালভ। এই ময়েশ্চারটা কি করতে পারে, ভালভকে ফ্রিজ করতে পারে বা চোক করতে পারে। এই জায়গাটা বুঝলে কি বুঝলে না আবার বলো বলো। আরেকবার একটুখানি বলুন। It is possible to expand the air below atmospheric pressure, which cannot be done in open air system. তার মানে কি, আমরা এক্সপ্যানশন করি কেন, আমরা প্রথমে যেটা আমরা করি সেটা হচ্ছে কম্প্রেশনের পর কি করি, কুল করি, তাই তো। কুল করলে কি হয়, টেম্পারেচারটা নামে, কিন্তু প্রেসারটা কি নামে, নামে না। তাহলে প্রেসারটাও তো আমাদেরকে নামাতে হবে। তার জন্য আমরা কি করি, ওই যে কুল করার পর রেফ্রিজারেন্টটাকে আমরা কি করি, এক্সপ্যানশন করি, তাই তো। এক্সপ্যানশন করলে কি হয়, প্রেসারটা কমে যায়। ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে মানে এই সিস্টেমটার ক্ষেত্রে ওই প্রেসারটা কতখানি নামানো যায় না, অ্যাটমসফিয়ারিক যে প্রেসার আছে তার থেকেও নিচে, মানে তার থেকেও কমানো যায় প্রেসারটা। ঠিক আছে, তাহলে ওপেন সিস্টেমে কি করে, তাহলে এটা তো কমানো যায় না ওপেন সিস্টেমের ক্ষেত্রে, ওপেন এয়ার সিস্টেমের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে কি হয়, যে এয়ারটা আসছে এক্সপ্যান্ডার থেকে, সেই এয়ারটা কি করে, স্টোরেজ প্রোডাক্টের গায়ে যে ময়েশ্চারটা থাকে স্টোরেজ প্রোডাক্টের, সেখান থেকে ময়েশ্চারটাকে পিক করে নেয়, নিয়ে নেয়। তাহলে ময়েশ্চারটা পিক করলে কি হবে, যখন তুই ওটাকে প্রচন্ড ঠান্ডা করবি, ওর মধ্যে যদি ময়েশ্চার থাকে, ময়েশ্চার মানে কি, ওয়াটার ভেপার, তাই তো। ও কি হয়, ফ্রিজ হতে পারে। ঠিক আছে, কি ফ্রিজ হতে পারে তো। হ্যাঁ ম্যাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে ভালভ গুলো কি হবে, চোক করে যাওয়ার পসিবিলিটি থাকে। তাহলে এই এই মানে এই রেসপেক্টে যদি আমরা দেখি, তাহলে আমাদের ক্লোজ সিস্টেমটা ওপেন সিস্টেমের থেকে অনেক বেটার, যে ক্ষেত্রে এরকম পসিবিলিটি হয় না। কারণ আমরা কি করতে পারি, প্রেসারটাকে অ্যাটমসফিয়ারিক প্রেসারের নিচে নামাতে পারি। ঠিক আছে, ইনলেট প্রেসার অফ এয়ার ইন দ্য কম্প্রেসার ক্যান বি অবটেইনড অ্যাবাভ অ্যাটমসফিয়ারিক প্রেসার। ক্লোজড এয়ার সিস্টেমের ক্ষেত্রে ইনলেট প্রেসার অফ এয়ার ইন দ্য কম্প্রেসার, তার মানে কি, দেখ এইখান থেকে যে রেফ্রিজারেন্টটা বেরিয়ে যাচ্ছে ও কোথায় যাচ্ছে, কম্প্রেসারে যাচ্ছে তো, কম্প্রেসারে যাচ্ছে তো, হ্যাঁ কি না বলো, এয়ার তো কম্প্রেসার। তাহলে কম্প্রেসারে যাচ্ছে যখন, কম্প্রেসারের ইনলেট দিয়ে ঢুকছে তো, কম্প্রেসারের ইনলেট দিয়ে ঢুকছে তো। ইয়েস ম্যাম। তাহলে কম্প্রেসারের ইনলেট দিয়ে যখন ঢুকছে প্রেসারটা, মানে এয়ারটা, মানে তখন একটা প্রেসার নিয়েও তো ঢুকছে। হ্যাঁ। তাহলে সেটাই হচ্ছে ইনলেট প্রেসার অফ এয়ার ইন দা কম্প্রেসার। বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। এই দেখো, রেফ্রিজারেটেড স্পেস থেকে ও স্টোরেজ প্রোডাক্ট কে নিজের টেম্পারেচার দিল, আবার স্টোরেজ প্রোডাক্ট থেকে ও ওর টেম্পারেচারটাকে নিয়ে নিল, নেওয়ার পর ওর কাজ হচ্ছে কি, কম্প্রেসারে যাওয়া। তাহলে এই যে কম্প্রেসারে ও যাচ্ছে, তাহলে কম্প্রেসারে একটা প্রেসার নিয়েও ঢুকছে, একটা প্রেসার নিয়ে ঢুকছে তো। হ্যাঁ ম্যাম। হ্যাঁ। তাহলে সেই প্রেসারটাই হচ্ছে ইনলেট প্রেসার অফ এয়ার ইন দা কম্প্রেসার। ইয়েস ম্যাম। সেটা ক্লোজ এয়ার সিস্টেমের ক্ষেত্রে আমরা কিভাবে পাই, কতখানি পাই, সবসময় আমরা অ্যাবাভ অ্যাটমসফিয়ারিক প্রেসার পাই। তাহলে কম প্রেসারের ভেতর তো আমার কাজ হচ্ছে কি, প্রেসার বাড়ানো, মানে প্রেসারাইজ করা, যাতে করে রেফ্রিজারেন্টটা পুরো সিস্টেমের মধ্য দিয়ে কি করতে পারে, ফ্লো করতে পারে, সার্কুলেট হতে পারে, তাই তো। ইয়েস ম্যাম। তাহলে ওই যে ইনলেট প্রেসার নিয়ে রেফ্রিজারেন্ট বা এয়ারটা কম্প্রেসারের ভিতর ঢুকছে, সেটা প্রথম থেকেই ইনলেট প্রেসার মানে কম্প্রেসারে ঢোকার সময় সেটা অ্যাবভ অ্যাটমসফিয়ারিক প্রেসারে থাকে।
বুঝতে পারলে? নেক্সট হচ্ছে the reduced sizes of the compressor and expander can be used কার ক্ষেত্রে? closed air system এর ক্ষেত্রে due to high intake pressure of the compressor। তাহলে এখানে কি কম্প্রেসারের উপর চাপটা তো কম পড়বে না, যদি ওর ইনলেট প্রেসারটাই রেফ্রিজারেন্টের অ্যাবাভ অ্যাটমসফিয়ারিক প্রেসার থাকে। কি আমি আমার জিনিসটা বুঝতে পারছি আমি কি বলতে চাইছি? হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি। যদি ইনলেট প্রেসারটাই যদি রেফ্রিজারেন্ট বা এয়ারের অ্যাবাভ অ্যাটমসফিয়ারিক প্রেসার থাকে, তাহলে ও প্রথমেই যখন মানে কম্প্রেসারে ঢুকছে তখন ওর একটা প্রেসারটা কিছুটা হাই রয়েছে, তাই তো? হ্যাঁ ম্যাম, হ্যাঁ। তাহলে আমি রিডিউস সাইজেস অফ কম্প্রেসার আমি এইখানে ইউজ করতে পারি, ঠিক তো? হ্যাঁ তার ফলে এক্সপ্যান্ডারটাও রিডিউস সাইজের ইউজ করা যায়। এই জন্যই বলছে the reduced sizes of compressor and expander can be used due to high intake pressure of the compressor. This increases the density of air with the consequent reduction in volume. Density of air with the consequent reduction in volume. এটার মানে কি কেউ বলতে পারবে? যদি আমরা কম্প্রেসার আর ওই এক্সপ্যান্ডার ভলিউম কমালে ডেনসিটিটা বেড়ে যাচ্ছে। বেড়ে যাচ্ছে, ভলিউম কেন কম? এক্সপ্যান্ডারটা তো ছোট, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? বুঝতে পারলে? আরো কোনো অসুবিধা আছে? তাহলে তিনটে পয়েন্ট পেলাম। একটা হচ্ছে কি এয়ারটাকে বা রেফ্রিজারেন্টকে এক্সপ্যান্ডারের মধ্যে বিলো অ্যাটমসফিয়ারিক প্রেসারে মানে এক্সপ্যান্ড করা যায়, যার ফলে কি হয় ওপেন এয়ার সিস্টেমে যে সমস্যাটা থাকে যে স্টোরেজ প্রোডাক্ট থেকে ও ময়েশ্চারটাকে ক্যাচ করে নিতে পারে, সেটা ক্লোজ এয়ার সিস্টেমের ক্ষেত্রে সেই সমস্যাটা হয় না। কারণ ময়েশ্চার যদি এয়ারে থেকে যায় তাহলে কি হবে, টেম্পারেচার কম হওয়ার জন্য ওটা ফ্রিজ হবে এবং ভালভ গুলোকে চোক করে দেবে। আরেকটা কি দেখা গেছে যে ইনলেট প্রেসার অফ রেফ্রিজারেন্ট বা এয়ার ইন দা কম্প্রেসার সবসময় অ্যাবাভ অ্যাটমসফিয়ারিক প্রেসার থাকে। তার ফলে কি হয় কম্প্রেসার এবং এক্সপ্যান্ডার গুলো আমরা রিডিউস সাইজের ইউজ করতে পারি। আর কি আরেকটা হচ্ছে যার ফলে কি হয় এয়ারের ডেনসিটি বাড়ে, কিসের জন্য? না রেফ্রিজারেন্ট বা এয়ারের ভলিউমটা কমার জন্য। ঠিক আছে? তাহলে এইটা হয়ে গেল আমাদের বিএল কোলেমান সাইকেল বা এয়ার রেফ্রিজারেশন সাইকেলের যত থিওরি ছিল সেগুলো আমাদের কমপ্লিট হলো। নেক্সট ডে থেকে আমরা নিউমেরিক্যালস করব। দেখো এই স্লাইড গুলোতে কারো কোনো জায়গায় কোনো প্রবলেম আছে তো আমাকে বলো, আমি বুঝিয়ে দিচ্ছি আরেকবার। অবশ্য ক্লাস তো শেষ মনে হচ্ছে টাইম না। না ম্যাম, প্রবলেম নেই। আচ্ছা আপনার নেট অফ